মহারাষ্ট্রে ভোটারদের কাছে কে প্রকৃত শিবসেনা, আসল এনসিপি বা কে, এই সব প্রশ্ন ঘুরছে মহারাষ্ট্রের আম জনতার মধ্যে। 2023 সাল থেকে জন্ম নেওয়া এই সব প্রশ্নের উত্তর আস্তে আস্তে মিলতে শুরু করছে। তো চলুন আসল শিবসেনা কারা বা আসল এনসিপি কারা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। মহারাষ্ট্রে ভোটারদের কাছে কোন গোষ্ঠী প্রকৃত শিবসেনা তা প্রমাণ করার সময় এসেছে। আবার আসল এনসিপি কোন গোষ্ঠী তাও জানার সময় এসেছে। 2023 সাল থেকে এই সব প্রশ্নের উত্তর খুঁজছে মহারাষ্ট্রের মানুষ। এই বছরে অর্থাৎ 2024 লোকসভা ভোটেই বিজেপির পক্ষে দল ভাঙা, সরকার ফেলে দেওয়া, নতুন জোট সমীকরণ গড়ার ক্ষেত্রে বিজেপি লোকসভা ভোটে মুখ থুবড়ে পড়েছে। এই লোকসভা ভোটে নাটকীয় ঘটনা হলো অজিত পাওয়ার গোষ্ঠীর বিপর্যয় ঘটেছে। আবার অন্যদিকে একনাথ গোষ্ঠীর শিবসেনা ও উদ্ধব ঠাকরের গোষ্ঠীর শিবসেনার অবস্থা প্রায় একই ছিল। কিন্তু সামগ্রিকভাবে বিজেপির ভাঙা গড়ার রাজনীতি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে মহারাষ্ট্রের মানুষ। এতক্ষণ যেটা বললাম সেটা ছিল লোকসভা ভোটের অবস্থা, ঠিক কোন দল কোথায় দাঁড়িয়ে আছে। এবার বলবো বিধানসভার ভোট। গোটা দেশের নজর ছিল মারাঠা ভূমির দিকে। লোকসভা ভোট যদি সেমিফাইনাল হয়ে থাকে তাহলে বিধানসভার ভোট হচ্ছে ফাইনাল। মহারাষ্ট্রের মানুষ জানিয়েছেন লোটাস অপারেশনে আদৌ মহারাষ্ট্রের মানুষের সায় আছে কিনা। মহারাষ্ট্রে এক দফায় নির্বাচন হলো 288টি আসনে। এবার চলে যায় ঝাড়খণ্ডে। জেলযাত্রা বোঝা কাঁধে নিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের প্রেস্টিজ ফাইট। হেমন্ত সোরেনের এবার প্রমাণ করার সময় এসেছে আদিবাসী ভোট ব্যাংক দখলের যে দাবি তুলে যাচ্ছে বিজেপি, সেটা সবটাই হাওয়া কিনা এটাই প্রমাণ করতে হবে হেমন্ত সোরেনের। ঝাড়খণ্ডের দ্বিতীয় দফা ভোটে হেমন্ত সোরেনের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে। এই দ্বিতীয় দফায় তার প্রেস্টিজ রক্ষা করবে আর উগ্র হিন্দুত্ববাদীর আগ্রাসন থেকে তিনি বাঁচবেন। ভোট হয় দলগত, ব্যক্তিগত নয়। তাই দলের নেতা জেতা হারার প্রধান ফ্যাক্টর হয়ে দাঁড়ায় দলের রাজনৈতিক কৌশলের উপরে। কিন্তু মহারাষ্ট্রে দেখা যাচ্ছে তার বিপরীত। কারণ যুযুধান দুই গোষ্ঠীর নির্বাচনী যুদ্ধের পাশাপাশি এই ভোট আদতে এক ঝাঁক ব্যক্তিগত প্রেস্টিজ ফাইটও। বস্তুত ওই ব্যক্তিগত জয় পরাজয়ের আগ্রহী যেন এবার সেই শারদ পাওয়ার বনাম অজিত পাওয়ারের সম্মানের লড়াই। অজিত পাওয়ারের স্ত্রীকে শারদ পাওয়ারের কন্যা তাদের পারিবারিক দুর্গ বারামতি আসনে পরাস্ত করেছেন। এবার স্বয়ং অজিত পাওয়ার নিজেই ওই বারামতি বিধানসভা আসনের প্রার্থী। সেখানেও তার প্রতিদ্বন্দ্বী হয়েছেন তার নিজের ভাইপো। আসলে 83 বছর বয়সে শারদ পাওয়ার তার ভাইপো অজিত পাওয়ারকে শেষবারের মতন সবক শেখাতে এই ছকটা শারদ পাওয়ার খেলেছেন। অজিত পাওয়ারকে কিন্তু বিজেপির জোটের কাছে প্রমাণ করতে হবে নিজের গুরুত্ব কতটা। অর্থাৎ কি দাঁড়ালো, অজিত পাওয়ারের অস্তিত্ব রক্ষা করতেই হবে। আর অন্যদিকে শারদ পাওয়ারের কর্তৃত্ব বাঁচানো দলের প্রতীক কেড়ে নিয়েছেন অজিত পাওয়ার। এই শারদ পাওয়ারকে প্রমাণ করতে হবে তিনি এনসিপির প্রধান নেতা এবং তার প্রতীক ভোটারদের কাছে উচ্চ আসনে। আবার অন্যদিকে উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্দে ভোটারদের কাছে কে কাকে বালা সাহেবের প্রকৃত শিবসেনা উত্তরাধিকারী মনে করেন সেটা এখন দেখার বিষয়। সুতরাং হারানো গৌরব ফিরে পাওয়ার লড়াই উদ্ধব ঠাকরে। আর একনাথ শিন্দে কতটা দর কষাকষি করতে পারবেন বিজেপি জোটের সঙ্গে তার উপর নির্ভর করবে মোট আসনের উপর। তাই একনাথ শিন্দে হাঁটছেন দড়ির উপরে। লোকসভা ভোটে মহারাষ্ট্রে বিজেপির পারফরমেন্স সব থেকে
খারাপ। বিধানসভাতেও যদি বিজেপি সরকার গঠনে ব্যর্থ হয় তাহলে সেই দায় সরাসরি মোদী ও অমিত শাহের উপরে পড়বে। মহারাষ্ট্রে লোটাস অপারেশনের মধ্যে সেই কিন্তু ক্ষমতায় এসেছিল বিজেপির জোট সরকার। ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে এবারে ভোটে বিজেপি কোনো ইস্যুতে মন দেয়নি, কেবলমাত্র জোর দেওয়া হয়েছে উগ্র হিন্দুত্ববাদী এজেন্ডার উপরে। এখানে যোগী আদিত্যনাথ ও হেমন্ত বিশ্ব শর্মা ছিলেন মেন স্টার ক্যাম্পেনার। এরপর যদি ওই দুই রাজ্যে বিজেপির ক্ষমতা দখল করতে না পারে তাহলে সেটা হবে মোদির ব্যর্থতা। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন সকাল 8:30টায় আমাদের খবর দেখে আমাদের পাশে থাকবেন। টাটা, বাই বাই।